আসসালামু আলাইকুম। কম্পিউটার সপ্তম সেমিস্টার, কি অবস্থা তোমাদের? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের অ্যাপস ডেভেলপমেন্টের পঞ্চমতম অধ্যায় ক্লাস নিবো আমি। তো এই অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তো পঞ্চম এবং ষষ্ঠ দুটো অধ্যায় থেকে মোটামুটি এক দুটো প্রশ্ন হবেই, এটা শিওর থাকো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। এবং পঞ্চম অধ্যায়ে অনেক বেসিক নলেজ আছে যেগুলো তোমার বাস্তব জীবনেও দরকার আছে, যেহেতু এখানে বেশিরভাগ পড়াশোনা আছে স্টোরেজ নিয়ে, এবং অনেক বিষয় তোমার কাছ থেকে ক্লিয়ারিফিকেশন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমাদের এখানে কি কি আছে? স্টোরেজ ডিভাইসের কাজ কি, ইন্টারনাল স্টোরেজ ডিভাইস কাকে বলে, এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস বলতে কি বোঝায়, এক্সটার্নাল স্টোরেজ কত প্রকার ও কি কি। দেখো, এই জিনিসগুলোর সাথে তোমরা কিন্তু সবাই পরিচিত, তাই না? তোমরা জানো স্টোরেজ ডিভাইসের আসলে কি কাজ। স্টোরেজ ডিভাইসের মূল কাজই হচ্ছে ডাটা সংরক্ষণ করা, তাই না? স্টোরেজ ডিভাইস কি করবে? স্টোরেজ ডিভাইস ডাটা সংরক্ষণ করবে, এই স্বাভাবিক, তাই না? তাহলে ডাটা সংরক্ষণ করা হচ্ছে স্টোরেজ ডিভাইসের প্রধান কাজ। আর আমি যদি বলি যে স্টোরেজ ডিভাইস আসলে কি ধরনের ডাটা সংরক্ষণ করে, অনেকে বলবা ছবি, অনেকে বলবা ভিডিও, গান, অনেকে বলবা হচ্ছে ধরো কোনো ফাইল, টেক্সট ইত্যাদি ইত্যাদি, তাই না? বাট অ্যাকচুয়ালি সকল স্টোরেজ ডিভাইস যেটা স্টোর করে সেটা হচ্ছে 0 আর 1। ঠিক আছে, সেটা তোমার ছবি হোক, সেটা গান হোক, সেটা ভিডিও হোক, যে কিছু হোক না কেন, সে তার মধ্যে আসলে স্টোর করে 0 এবং 1 হিসাবে। ওকে, মনে রাখবা। তাহলে স্টোরেজ ডিভাইসের কাজ কি? স্টোরেজ ডিভাইস গুলো সব ধরনের ডাটা এবং তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে, মনে রাখবে। তাহলে স্টোরেজ ডিভাইসের কাজ কি এটা বুঝলা। এই স্টোরেজ ডিভাইস নিয়ে আজকে মূলত মূল পড়াশোনা আজকের অধ্যায়টাতে। ওকে, এরপরে আসো, এরপরে বলছে এখানে কি, তাহলে এটা শেষ করলাম, এটা শুরু। ইন্টারনাল স্টোরেজ ডিভাইস আসলে কাকে বলে? আচ্ছা, ইন্টারনাল বলতে কি বোঝাচ্ছে? ভেতরের। কি বলতো? ভেতরের। আর এক্সটার্নাল বলতে বাহিরের। এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছে? বাহিরের। আর ইন্টারনাল বলতে ভিতরের। ঠিক আছে, তাহলে ইন্টারনাল স্টোরেজ কোনটা, এক্সটার্নাল স্টোরেজ কোনটা? এখন আমি সহজভাবে যদি তোমাদেরকে বোঝাই, যদি এখনকার ফোনগুলোতে হচ্ছে আর এক্সটার্নাল স্টোরেজ করে অ্যাটাচ করা যায় না। অ্যাটাচ করা যায় না বলতে ভুল হবে, মানে এসডি কার্ড অ্যাটাচ করা যায় না। তাছাড়া এক্সটার্নাল স্টোরেজ অনেক ডিভাইসে অ্যাড করা যায়, যেমন পেন ড্রাইভ, পোর্টেবল এসএসডি কার্ড, এগুলো অ্যাড করা এখন পর্যন্ত যায়। বাট আগের যে ফোনগুলো ছিল, সেই ফোনগুলো এখনো আছে, ফোন নাই এমন না, ফোনগুলো আছে, মানে ফ্ল্যাগশিপ না, লো লেভেল টাইপের যে ফোনগুলো আছে, সেগুলোতে কিন্তু চাইলে আমরা এসডি কার্ডও উঠাইতে পারি। ঠিক আছে, তো ওই এসডি কার্ডটা ওয়ান কাইন্ড অফ এক্সটার্নাল স্টোরেজ। আর ওই ফোনের সাথে ডিফল্ট ভাবে যে স্টোরেজটা থাকে, যে স্টোরেজে ওইটার ওই ফোনের অপারেটিং সিস্টেমের ফাইল, তারপর বিভিন্ন বিল্ট ইন বা ডিফল্ট অ্যাপস এর ফাইল যেখানে জমা থাকে, ওইটাই হচ্ছে মূলত কি বলতো ইন্টারনাল স্টোরেজ, আমরা যেটাকে ফোন মেমোরি বলে থাকি। আমরা বলি না র্যাম কত, রম কত, র্যাম 12 জিবি, রম কত 128 জিবি। ওই যেটাতে তুমি রম বলতেছো না, ওইটা আসলে ইন্টারনাল স্টোরেজ ওই ফোনের। ওকে, স্থায়ী স্টোরেজ ওইটা। দেখো, এটি স্থায়ী। এটি স্থায়ী বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি স্টোরেজ দুই প্রকার, ভোলাটাইল এবং নন ভোলাটাইল। ভোলাটাইল কে যে হচ্ছে কারেন্ট যাওয়ার সাথে সাথে সবকিছু মুছে ফেলা, নন ভোলাটাইল যার মধ্যে কারেন্ট যাওয়ার পরেও ডাটা সেম ভাবে স্টোর করা থাকে, তাই না? এটা তো আই থিঙ্ক জানো। তাহলে এটা একটি স্থায়ী মেমোরি। ঠিক আছে, অপসারণযোগ্য মেমোরি, যা বিশেষভাবে অপারেটিং সিস্টেম পূর্বে থেকে ইনস্টল করা অ্যাপ ডাটা এবং কিছু ব্যবহারকারী ফাইল রাখার জন্য ডিজাইন করা হয়েছে। বুঝছো, এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। প্রত্যেকটা ফোনের ইন্টারনাল স্টোরেজ আছে, আমার এই ফোনটারও ইন্টারনাল স্টোরেজ আছে, দেখবা। এই দেখো, কয়েক কেবি যদিও, বাট এটাও কিন্তু একটা ইন্টারনাল কি বলতো স্টোরেজ। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ, এই ফোনের কিছু অ্যাপ্লিকেশন বা এই ফোনের কিছু ফাইল রাখার জন্য ওই স্টোরেজটা দিয়ে দিছে। তার মানে কি, এটা বিল্ট ইন। বাট এটাতে আমি চাইলে একটা এক্সটার্নাল কার্ডও উঠাইতে পারবো, এসডি কার্ডও একটা উঠাইতে পারবো। ঠিক আছে, তাহলে ইন্টারনাল বিষয়টা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে, একটু পরে আরো চিত্র দেখে ব্যাখ্যা করবো। এরপর আসে এক্সটার্নাল স্টোরেজ আসলে কি। তো এক্সটার্নাল স্টোরেজ বলতে বোঝাচ্ছে ওই ফোনের সাথে ডিফল্ট না, যেটা ভিতর থেকে না, বাহির থেকে যেটাকে লাগানো যায়। সাপোজ এসডি কার্ড হতে পারে, তোমার কি বলে পেন ড্রাইভ হতে পারে, এইচডিডি হতে পারে, এসএসডি হতে পারে, তাই না? এইগুলাকে বলা হয় হচ্ছে মূলত এক্সটার্নাল স্টোরেজ। ওকে, দেখো, এক্সটার্নাল স্টোরেজ বলতে সাধারণত এসডি কার্ড। তো এসডি কার্ড তো সবাই চিনো, মেমোরি কার্ড, এই যে ছোট ছোট চিনো না, ডিভাইসে মাউন্ট করা অন্য কোনো স্টোরেজ মিডিয়াকে বোঝায়। ডিভাইসে মাউন্ট করা সেটা যে কোনো হইতে পারে, ডিভাইসে সেটা পেন ড্রাইভও হইতে পারে, আবার ফ্লপি ডিস্কও হইতে পারে, অথবা তোমার এসএসডি বা হচ্ছে পোর্টেবল এইচডিডি গুলো যে আছে সেগুলো হইতে পারে। ঠিক আছে, সোজা কথা ডিভাইসের সাথে মাউন্ট করা অন্য
যে কোনো স্টোরেজ ডিভাইসকে হচ্ছে আমরা কি বলতে পারবো, এক্সটার্নাল ডিভাইস। ওকে, যেহেতু এক্সটার্নাল স্টোরেজ শেয়ার করে থাকে তাই এটি ফাইলগুলো সংরক্ষণ করার জন্য উপযুক্ত। ঠিক আছে, যা অ্যাপ্লিকেশন বা ফাইলগুলোর মধ্যে শেয়ার করা যেতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ। আর এই এক্সটার্নাল স্টোরেজটা প্রধানত দুই প্রকার থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখন প্রাইমারি সেকেন্ডারি কিভাবে বুঝবা সেটা আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, বাট এই স্লাইডটার মূল পড়া হচ্ছে স্টোরেজ। তাহলে স্টোরেজের মূল কাজ কি? স্টোরেজের মূল কাজই হচ্ছে তথ্য সংগ্রহ করা, সেটা যে কোনো প্রকারের তথ্য হইতে পারে। এই স্টোরেজটা প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যেটা বিফলভাবে আমাদের ফোনের সাথে বা আমাদের কম্পিউটারের সাথে চলে আসে, যেটাকে আমরা কি বলি, ইন্টারনাল স্টোরেজ বলি, তাই না? যদি এখানে পিসিটা এখানে ইয়ে করা যাবে না, বা কম্পিউটার বা ল্যাপটপটা এখানে বলা যাবে না, ফোনেরটাই হচ্ছে আমরা বলি। তাহলে এখানে কি, ওইটা বিল্ট ইন ভাবে আসে ভিতর থেকে, অপসারণযোগ্য, এবং এইটাতে কি থাকে, ওই ফোনের অপারেটিং সিস্টেমের কিছু ফাইল বা পূর্বে থেকে ইনস্টল করা কিছু অ্যাপের ফাইল বা ডেটাগুলো নিয়ে ওই ইয়াটাতে সংরক্ষণ থাকে। যেমন আমার এই ফোনটাকে যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে এটার একটা 128 জিবি স্টোরেজের একটা ফোন, বাট ইন্টারনাল স্টোরেজটা 128 জিবি। বাট এইখানে দেখো, একদম নিচের দিকে দেখো, এখানে আইওএস এবং হচ্ছে সিস্টেম ডাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখানে দেখো আইওএস এবং হচ্ছে আর হচ্ছে সিস্টেম ডাটা। আইওএস এবং সিস্টেম ডাটা কিন্তু অনেকগুলো স্টোরেজ, একটা 21 জিবি, একটা 10 জিবি। তাহলে দেখো ইন্টারনাল স্টোরেজটা এই যে ফাইলগুলো আছে অপারেটিং সিস্টেমের বা ডিফল্ট কিছু অ্যাপস এর, এইগুলা কি রাখছে, ওইগুলাতে দখল করে রাখছে। ঠিক আছে, তাহলে ইন্টারনাল স্টোরেজটা বুঝছো। তাহলে এক্সটার্নাল কি, এগুলো বাহির থেকে লাগানো হয় বা ডিভাইসের সাথে এক্সট্রা করে মাউন্ট করা হয়, সেটা আসলে পেন ড্রাইভ হতে পারে, এসডি কার্ড হতে পারে, এইচডিডি হতে পারে, এসএসডি হতে পারে, পোর্টেবল গুলা। বুঝতে পারছি, দ্যাটস ইট। আর এক্সটার্নাল স্টোরেজটা কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। কিছু স্টোরেজ ডিভাইস দেখবো, তারপরে প্রকারভেদ দেখবো। ওকে, চলো দেখি। এখানে বেশ কিছু স্টোরেজ ডিভাইস দেওয়া আছে, যেগুলো বাপদাদার আমল থেকে এখন আমাদের আমল পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এর নাম হচ্ছে এক্সপ্রেস কেয়ার মডিউল। অনেকেই দেখো নাই এটা, অনেকে এটা দেখো নাই, এবং এই যে এটা দেখো নাই, স্মার্ট কার্ড, এই দুটো অনেকে দেখো নাই। ঠিক আছে, বাট এই সবগুলোই হচ্ছে স্টোরেজ ডিভাইস। মানে এখানে যেগুলো দেখতেছো সবাই মূলত ডাটা স্টোর করে নিজেদের ভিতরে। ওকে, এটা হচ্ছে মাইক্রোফিল্ম, এটা অনেক আগের জগতের জিনিস। যেমন ওই যে সিনেমা বানানো হইতো না, এরকম রোল থাকতো, রোল পেপারে ওই ইয়া করা থাকতো, মানে এটা তো ডাটা স্টোরেজ করা যায়। ঠিক আছে, তারপরে ইন্টারনাল হার্ড ডিস্ক, এটা তো সবাই চিনো তাই না? সিডি আর ডিভিডি, এটা তো সবাই চিনো, 4 জিবি 5 জিবির মতো ডেটা স্টোর করা যায় ওখানে, তাই না? আগে সিডির মধ্যে মুভিগুলো থাকতো না, দেখা যাইতো, তাই না? এখন ওই যে গেম টেম গুলো সিডির মধ্যে ইয়ে করা হয়। আশা করি এটা তোমরা জানো। এক্সটার্নাল হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক বলতে এটা হচ্ছে তোমার পোর্টেবল হার্ড ডিস্ক। ওকে, আর এটা ইন্টারনাল বলার কারণ হচ্ছে এটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচড হয়। ওকে, আর এটা ইউএসবি ডিভাইসের সাথে অ্যাটাচড হয়। দ্যাটস ইট, এক্সটার্নাল, এটা ইন্টারনাল। একটু মনে রাখলেই বুঝতে পারবা। ওকে, তারপর দেখো মিনিয়েচার হার্ড ডিস্ক, এটা হচ্ছে মিনিয়েচার হার্ড ডিস্ক, এটা একটা পোর্টেবল হার্ড ডিস্ক। ওকে, ফ্ল্যাশ মেমোরি কার্ড, এটা দেখো না এমন কেউই নেই। এখন এই যে ক্যামেরার যে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা একটা ফ্ল্যাশ মেমোরি কার্ডের মধ্যেই রেকর্ড হচ্ছে। ওকে, তারপরে পিসি কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা তো সবাই চিনো তাই না? তো এগুলোই হচ্ছে স্টোরেজ ডিভাইস। এরা মূলত কি করে থাকে, ডাটা স্টোর করে থাকে। ওকে, এরপরে পড়ছিলাম যে এক্সটার্নাল হচ্ছে মেমোরিটা দুই প্রকার হয়ে থাকে। ঠিক আছে, এক্সটার্নাল মেমোরি কোনগুলো, যেগুলো ওই পিসির সাথে, সরি ওই কম্পিউটার বা মোবাইলের সাথে বিল্ট ইন না, ডিফল্ট ভাবে না, যেগুলো আমরা এক্সট্রা করে মাউন্ট করে ডিভাইসের সাথে, সেগুলোকে এক্সটার্নাল বলি। বাট এক্সটার্নালটা আবার দুই প্রকারের হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কোনগুলো দেখো, প্রথমটা হচ্ছে র্যাম, এগুলা কি প্রাইমারি। পেন ড্রাইভ, এগুলা কি প্রাইমারি স্টোরেজ ডিভাইস। এসএসডি, সিডি, ক্লাউড স্টোরেজ, এইচডিডি, এগুলো হচ্ছে তোমার কি বলতো, এসএসডি হচ্ছে কি সলিড স্টেট ড্রাইভ, আর এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, তাই না? তো এই পোর্শনটা র্যাম, পেন ড্রাইভ, এগুলাকে বলতে পারি আমরা হচ্ছে কি প্রাইমারি স্টোরেজ ডিভাইস, আর এগুলাকে বলতে পারি আমরা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। তো এসএসডি, এইচডিডি এবং সিডিডিভিডি সম্পর্কে জানো। এখানে একটা নতুন পড়া আছে ক্লাউড স্টোরেজ। ক্লাউড মানে কি মেঘ, তাই না? মেঘ স্টোরেজ নিয়ে এর পরের স্লাইডে কথা বলবো, চলো। তাহলে স্টোরেজ গুলা কিন্তু একদম ভালোভাবে চিনতে পারলাম। ওকে, এইখানে প্রথম পড়াটি হচ্ছে, আচ্ছা এখানে মাঝখানে একটা দাগ পড়ে গেছে, যাই হোক। প্রথম পড়াটি হচ্ছে কি বলতো, ক্লাউড স্টোরেজ কাজ কি। দেখো, ক্লাউড স্টোরেজও স্টোরেজ ডিভাইসের মতোই একটা কোনো কিছু, যেটাতে আমরা ডাটাগুলা
ভার্চুয়ালি স্টোর করতে পারি, এতটুকুই। ওই ক্লাউড স্টোরেজের কাজও হচ্ছে ডাটা স্টোর করা। স্টোরেজ কথাটা আসলেই, স্মৃতি মেমোরি কথাটা আসলেই বুঝতে হবে ও হচ্ছে ডাটা সংগ্রহ করে, স্টোর করে রাখে। ঠিক আছে, এখানে ক্লাউড স্টোর বলছে। ক্লাউড স্টোর কোনগুলা? যেগুলোতে আমরা ভার্চুয়াল ভাবে ডেটা রাখতে পারি। তোমরা অনেকেই হয়তো বা ড্রপ বক্সের নাম শুনছো না? তারপরে অনেকেই নাম শুনছো কিসের বলো তো? সবাই শুনছো, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ শুনছো না? যে গুগল তার নিজস্ব ভাবে আমাদেরকে 15 GB স্টোরেজ দেয়। তারপরে মাইক্রোসফটের অন ড্রাইভ শুনছো না? যেখানে তারা আমাদের 5 GB স্টোরেজ দেয়। তারপরে অ্যাপলের আইক্লাউড শুনছো না? 5 GB স্টোরেজ দেয়। এখানে এরা আসলে কি করে? ভার্চুয়ালি ডাটা স্টোর করে। ঠিক আছে, এই গুগল ড্রাইভ অন কাইন্ড অফ কি বলতো ক্লাউড স্টোরেজ, যেটা কি করে ভার্চুয়ালি আমাদের তথ্যগুলা জমা রাখে। বুঝতে পারছি ক্লাউড স্টোরেজ? বুঝতে পারছো? রুম কি? আচ্ছা, রুম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং শেয়ার প্রেফারেন্স, এটাও, এই দুটো খুবই, মানে অ্যান্ড্রয়েডের জগতে এই দুটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি ছোট থেকে বড় সকল ধরনের অ্যাপ্লিকেশনে এই দুটো জিনিস সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তাহলে রুম কি আর শেয়ার পারফরমেন্স কি, এটা বইয়ের ভাষাও বুঝাবো, আমার নিজের ভাষাও বুঝাবো। ঠিক আছে, রুম দেখো, রুম হলো একটি এসকিউলাইট অবজেক্ট ম্যাপিং লাইব্রেরি। সোজা ভাষায় রুম হচ্ছে একটা ডেটাবেস লাইব্রেরি। রুম হচ্ছে কি? একটা ডেটাবেস লাইব্রেরি। এইটুকু মনে রাখিও। ওকে, যে রুম হইল একটা ডেটাবেস লাইব্রেরি। এই রুমের কয়েকটা উপাদান আছে, যেমন এন্টিটি সেট, তারপর হচ্ছে ডাও, তারপর আছে কি আমাদের ডেটাবেস, তাই না? এগুলো নিয়ে একটু পরে বলতেছি। বাট রুম হচ্ছে আমাদের ডেটাবেসের একটা লাইব্রেরি। আর লাইব্রেরি মানে কি বুঝতে হবে? ফ্রেমওয়ার্ক লাইব্রেরি অনেক আগেই বুঝেছিলাম, তাই না? এগুলো হচ্ছে কি আমাদের প্রয়োজনীয় অনেক কিছু জমা করে রাখে, যেটা আমাদের দরকার সেটা প্রয়োজনীয় ব্যবহার করতে পারি, তাই না? তাহলে রুম হচ্ছে SQLite অবজেক্ট ম্যাপিং লাইব্রেরি। এটি স্থানীয় SQLite ডেটাবেস লেনদেনে বাস্তবায়নে ডেভেলপারদের সহায়তা করার জন্য নির্মিত হয়েছিল। তাহলে রুম যে হচ্ছে আমাদের ডেটাবেস লাইব্রেরিটা আছে, এটি স্থায়ী SQLite ডেটাবেস লেনদেন এবং বাস্তবায়নে, লেনদেন বলতে ট্রানজাকশন, ডেটাবেস ট্রানজাকশন বলতে বোঝাচ্ছে। তোমরা এটা অলরেডি হচ্ছে ডেটাবেস অধ্যায় পড়ছো, তাই না? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পড়ছো 6ষ্ঠ সেমিস্টারে। আর বাস্তবায়নে বলতে বোঝাচ্ছে ডেটাবেস তৈরি করা বলো, মেইনটেইন করা বলো। এইগুলো করার জন্য ডেভেলপারদের কি করতো? সহায়তা করার জন্য নির্মিত হয়েছিল এই রুম। আসলে এই রুমের মূল কাজটা কি সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো রুমের আসলে মেইন কাজটা হচ্ছে, ধরো তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, কি এক্সাম্পল দিব? আচ্ছা ধরো, তোমরা তো অনেকেই হচ্ছে টু ডু লিস্ট সবাই প্রত্যেক দিনে ইউজ করো, তাই না? এই টু ডু লিস্ট কি করে? আমাদের কিছু ডেটা সাময়িক সময়ের জন্য স্টোর করে। যেমন আজকে আমরা লিখতে পারি যে আমার আজকের টাস্ক কি? 3টা ক্লাস নেওয়া, 2টা ভিডিও এডিট করা, 3টা করা, আবার টাইম সেট করা যায়, আবার কমপ্লিট হলে কমপ্লিট, চেক বক্স থেকে কমপ্লিট হলে টিক চিহ্ন, না হলে ওইটাই। ঠিক আছে, তাহলে এই যে আমার টু ডু লিস্টের মধ্যে ডেটাগুলো একটার পর একটা স্টোর হচ্ছে, যে প্রথমে 3টা ক্লাস নেওয়া, তারপর 2টা ভিডিও এডিট করা, তারপর হচ্ছে আমাদের ভিডিও পোস্ট করা। এখানে কয়েকটা টাস্ক হলো না, 3টা 4টা টাস্ক হলো না। তাহলে এই টাস্ক গুলা ওই রুম ডেটাবেসে সেট থাকে। রুম ডেটাবেস তার নিজের মধ্যে কি রাখে? স্টোর করে রাখে। বুঝতে পারছো? সামনে আর একটু বিস্তারিত ভাবে বলবো, সমস্যা নেই। আর হচ্ছে শেয়ারের পারফরমেন্স। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? যদি এটার নাম একদম বিশাল, শেয়ার প্রেফারেন্স অনেক বিশাল না? বাট এ হচ্ছে সব থেকে ছোট কাজ করে, আর রুম হচ্ছে সব থেকে বড় কাজ করে। রুমের ভিতরে অনেক তথ্য থাকে, অনেক বড় বড় ডাটা থাকে। বাট শেয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে ছোট ছোট পিছিয়ে দেওয়া, যেমন ট্রু ফলস ন্যান, এই টাইপের জিনিসগুলো বেশি থাকে। যেমন তোমার মোবাইলের যে অ্যাপস গুলো আছে, কিছু অ্যাপস ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, যেমন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ, হিন্দি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। তারপরে ডার্ক মোড, লাইট মোড, এগুলো সাপোর্ট করে না? সাপোর্ট করে। তারপর তুমি লগ ইন আসো নাকি নাই, এই জিনিসগুলো দেখার জন্য এই শেয়ার প্ল্যাটফর্ম জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন ডার্ক মোড ট্রু, তার মানে কি ডার্ক মোড অন করা আছে। ডার্ক মোড ফলস, তার মানে কি ডার্ক মোড অফ করা আছে। ইজ লগ ইন ট্রু, তার মানে কি লগ ইন আসো। ইজ লগ ইন ফলস, তার মানে কি লগ ইন তুমি নাই। ওকে, ল্যাঙ্গুয়েজ ডিফল্ট বাংলা, তার মানে কি ওটা ল্যাঙ্গুয়েজটা কি বাংলা আছে। এরকম ছোট্ট ছোট্ট তথ্য ধারণ করে এই শেয়ার প্রেফারেন্স। তার মানে কি দুইজনেই হচ্ছে স্টোরেজ, রুমও স্টোরেজ ও ডেটাবেসের, আর এই হচ্ছে আমাদের ছোট ছোট তথ্য রাখার স্টোরেজ। বুঝতে পারছি? বুঝতে পারতেছ? শেয়ার প্রেফারেন্স বিভিন্ন প্রকারের, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট, লং এবং স্ট্রিং ডাটা টাইপ লগ ইন করে। বুলিয়ান যেটা আমি বললাম ট্রু ফলস, আর ইন্টিজার বলতে নাম্বার, ফ্লোটিং ও নাম্বার, লং ও নাম্বার, স্ট্রিং বলতে ওই যে তোমার মনে করো যে স্ট্রিং তো জানোই, এটা এখানে বলতে পারতেছি না।
ডাটা টাইপ সংরক্ষণ করতে পারে। তাহলে রুমের বিভিন্ন উপাদানগুলো লেখো। রুমের মোটামুটি 3টা প্রাইমারি উপাদান আছে, যদিও আরো বেশ কয়েকটা সেকেন্ডারি আছে। প্রধান উপাদান 3টা রুমের, সেগুলা কি কি? প্রথমে হচ্ছে এন্টিটি। এন্টিটি মানে কি জানো? অবজেক্টের সেট। এটা কি এন্টিটি? আসলে কি এন্টিটিটা হচ্ছে আমাদের ডেটাবেজের ডেটাবেজের টেবিল। কি বলতো? টেবিল গুলো আছে না, টেবিলের কলাম যে রো আছে, এগুলো নির্ধারণ করার জন্য যে উপাদানটা আছে রুমের, সেটা হচ্ছে আমাদের এন্টিটি। কে বলতো? এন্টিটি। আর একটা আছে কি বলতো? ডাও। ডাও আসলে কি জানো? ডাও হচ্ছে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। তার মানে কি? ডাটা অ্যাক্সেস করার একটা অবজেক্ট হচ্ছে ডাও। এই ডাও কি কি করতে পারে? আমাদের ডেটাবেসে বিভিন্ন প্রকার কাজ করতে পারে। সেটা ইনসার্ট হইতে পারে, ডিলিট হইতে পারে, আবার আপডেট হইতে পারে। ঠিক আছে? যেমন তোমরা ডিডিএল এবং ডিএমএল পড়ছিলে না, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এই টাইপের পড়াশোনা তো অবশ্যই করছো, তাই না? তাহলে ডিডিএল এর কাজ কি ছিল? ডেটাবেস বানানো, ডেটাবেসের বিভিন্ন জিনিস সংজ্ঞায়িত করা, ডেটাবেস ডিলিট করা, ডেটাবেসে রিনেম করা। আর ডিএমএল এর ডাটাবেসের ভিতরে যে ডাটাগুলো ছিল সেগুলোকে কি করা? ম্যানিপুলেট করা, চেঞ্জ করা, আপডেট করা, ডিলিট করা। তাহলে এই টাইপের কাজগুলো আমরা এই যে ডাও, রুমের যে ডাও উপাদানটা আছে, ডাটা অ্যাক্সেস অবজেক্ট, এটা দিয়ে সেগুলো করতে পারি। এরপরে আছে ফাইনালি ডাটাবেস। এটা হচ্ছে সেই রুম ডেটাবেস যেখানে আমরা এই কাজগুলা করতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছো? তার মানে কি? ইউজার, তারপরে হচ্ছে তোমার এই যে এন্টিটি, তারপর হচ্ছে ডাও, তারপর হচ্ছে ডেটাবেস। ওকে, মনে থাকবে? তাহলে শেয়ার প্রেফারেন্স এবং রুম দুটাই এক ধরনের স্টোরেজ। একজন বড় বড় তথ্য, অনেক বেশি তথ্য জমা রাখে, আর একজন ছোট্ট ছোট্ট তথ্য। যেমন থিম ডার্ক মোডে আছে না, ব্ল্যাক মোডে, হোয়াইট মোডে আছে, তারপরে হচ্ছে কি বলে, ল্যাঙ্গুয়েজটা কি আছে, লগ ইন আছে কি না, এই টাইপের তথ্যগুলা সেভ করার জন্য ব্যবহার করা হয়। যদি এর এক্সাম্পল আমি দিই ভালো করে, এক্সাম্পলটা দিচ্ছি একটু পরে। আচ্ছা, এখানে দিয়ে পরে আর বুঝাইতে হবে না, তাই না? ধরো আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে বানাবো, একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল বা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ বানাবো, কি স্টুডেন্ট ম্যানেজমেন্টের। তাহলে এটার জন্য আমাদের কি কি লাগবে? ওই স্টুডেন্টের নাম, রোল, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার ইত্যাদি কি আমাদের জমা রাখতে হবে না? প্রত্যেকটা যে স্টুডেন্ট ওইখানে লগ ইন করবে বা আইডি করবে, তার তথ্যগুলো কি জমা রাখতে হবে না? এই যে নাম, রোল, রেজিস্ট্রেশন, এইগুলা জমা থাকবে রুমের মধ্যে। কোথায় মধ্যে? রুম এর মধ্যে। তাহলে রুম এই জিনিসগুলো হ্যান্ডেল করতেছে। তাহলে শেয়ার প্রেফারেন্সের এখানে কাজ কি? শেয়ার প্রেফারেন্সের কাজ হচ্ছে এখানে কি জানো? তোমার যে অ্যাপস, তুমি স্টুডেন্ট পোর্টালটা যে বানাইছো, ওইটা কি ডার্ক মোডে থাকবে নাকি এখন কি বলে হোয়াইট মোডে আছে? এটার ল্যাঙ্গুয়েজ কি আছে, স্টুডেন্টের লগ ইন আছে কি নাই, ট্রু, ফলস, এই টাইপের জিনিসগুলা শেয়ার প্রেফারেন্স করে থাকে। ওকে, এছাড়াও যে যে কাজগুলো করে সেগুলো আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। ওকে, তো ক্লাউড স্টোরেজ, এটা একটা ভার্চুয়াল স্টোরেজ, যে স্টোরেজে হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে টিসিপি/আইপি প্রোটোকল ব্যবহার করে এখানে তথ্য রাখতে এবং তথ্য পুনরুদ্ধার করতে পারি। সাপোজ গুগল ড্রাইভের কথা আই থিঙ্ক তোমরা সবাই জানো, তাই না? আর গুগলি, আর এই হচ্ছে সেই আমাদের রুম ডেটাবেস। এটা একটা ডেটাবেসের লাইব্রেরি, বিভিন্ন উপাদান আমাদেরকে দিয়ে থাকে কিসের জন্য? এই ডেটাগুলো স্টোর করে রাখার জন্য। ওকে, তারপরে যে শেয়ার প্রেফারেন্স, এই যে এটা হলো আমাদের অ্যাপস, সেই অ্যাপসের কিছু জিনিস ডাইনামিক ভাবে মনে রাখার ক্ষেত্রে, যেমন এটা আমাদের ডার্ক মোডে থাকবে কিনা, মোডে আছে কিনা, বা লগ ইন আছে কিনা। ঠিক আছে, এই টাইপের ছোট ছোট ডাটা আমাদের স্টোর করে কে? শেয়ার প্রেফারেন্স। ঠিক আছে, ইন্টারনাল স্টোরেজ ডিভাইসের বর্ণনা দাও, তো এটার বর্ণনা দিতে হবে না, বর্ণনা দেওয়া শেষ। তারপরে এইটুকু পরে দেই, সমস্ত অ্যান্ড্রয়েড সিস্টেম ফাইল, ওএস ফাইল এবং অ্যাপ ফাইল যা ব্যবহারকারীদের অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হয় না, সেগুলো ইন্টারনাল স্টোরেজ সংরক্ষণ করা হয়। যেটা আমি তোমাদেরকে দেখাইলাম, তখন আমার আইএস ফাইলটা তোমাদের ফোনেও কিন্তু সেম ভাবে আছে। ঠিক আছে, এক্সটার্নাল স্টোরেজ, আচ্ছা এটাও লাগবে না, এটাও বর্ণনা করা হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ডাটা স্টোরেজের সুবিধাগুলো লেখো। আচ্ছা, অ্যান্ড্রয়েডের ডাটা স্টোরেজের সুবিধাগুলো আসলে কি কি, কেন আসলে আমরা এটা ব্যবহার করব, সেগুলো একটু দেখি চলো। অ্যান্ড্রয়েড ডাটা স্টোরেজের সুবিধা, প্রথমত ক্রমাগত স্টোরেজ, তারপর হচ্ছে অফলাইন কার্যকারিতা, তারপর হচ্ছে উন্নত কর্মদক্ষতা। দেখো, অফলাইন কার্যকারিতা যদি না থাকতো তাহলে আমাদের ফোন ব্যবহার করা মুশকিল হয়ে যেত। যদি সম্পূর্ণটা ক্লাউড স্টোরেজের উপরে নির্ভর থাকতো তাহলে তোমার সবসময় ডেটা কানেকশন থাকতে হতো তোমার, সেটা ওয়াইফাই হোক অথবা মোবাইল নেটওয়ার্ক হোক, যে কোনো একটাতে তোমাকে অবশ্যই থাকতে হতো, নাহলে তুমি কি করতে পারতো না, দেখতেই পারতো না। তারপর ক্রমাগত স্টোরেজ, অ্যাপ সেশন জুড়ে
ডাটা টিকে থাকার মাধ্যমে একটি বিরামহীন ব্যবহারকারীর অভিজ্ঞতা সক্ষম করে। ক্রমাগত স্টোরেজ, ওকে, এটা একটা বড় সুবিধা। অফলাইন কার্যকারিতা, একটি অবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের উপর নির্ভরতা হ্রাস করে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক ডাটা সঞ্চয় করে অ্যাপগুলোকে অফলাইনে কাজ করার ক্ষমতা প্রদান করে থাকে। এখানে রুম এবং শেয়ার প্রেফারেন্সের অনেক বেশি গুরুত্ব আছে যদিও, ওকে। উন্নত কর্মদক্ষতা, এটা না বলি। গোপনীয়তা এবং নিরাপত্তা, ভালোভাবে বাস্তবায়িত ডাটা স্টোরেজ পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা অবদান মিলে করে। আচ্ছা, যাই হোক, এইগুলো হচ্ছে কি, আমরা যে অ্যান্ড্রয়েডের যে ডাটা স্টোরেজ আছে এগুলো ব্যবহার কেন করবে, সুবিধাগুলো আসলে কি কি, এই সুবিধাগুলো আমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে। নেক্সট, শেয়ার প্রেফারেন্সের বিভিন্ন ধরনের মেথড গুলো। ওই যে শেয়ার প্রেফারেন্স স্টোরেজ সিস্টেমটা আমাদের কাছে আছে, সেটার বিভিন্ন মেথড আছে, এক একটা মেথডের এক এক রকম কাজ, সেগুলো আমরা এক একটা করে দেখি এবং ব্যাখ্যা করি। প্রথমটা দেখো, কন্টেইনস স্ট্রিং এবং কি, তারপর আছে ইডিট, তারপর আছে গেট অল, তারপর আছে গেট বুলিয়ান, তারপর আছে গেট ফ্লোট, গেট ইন্টিজার, গেট লং। এই 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 তিনটা হচ্ছে নাম্বার নিয়ে, ওকে। কন্টেইনস কি করে দেখো, এই পদ্ধতিটি প্রেফারেন্স কোনো পছন্দ আছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। মানে নির্দিষ্ট প্রেফারেন্স কোনো পছন্দ এখানে সেট করে দেওয়া আছে কিনা সেটা সে সেট করে, যে ডার্ক মোড কি বলে, ডার্ক মোড সেট করে দেওয়া আছে কিনা, বা ল্যাঙ্গুয়েজ কি সেট করে দেওয়া আছে কিনা, এই টাইপের জিনিস কি করে সে পরীক্ষা নিরীক্ষা করে। এডিট কি বলতো, এডিট, এই পদ্ধতিটি এই পছন্দগুলোর জন্য একটি নতুন এডিটর তৈরি করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে পছন্দগুলোর ডেটাতে পরিবর্তন করা যায় এবং এই সকল ডেটা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে শেয়ার প্রেফারেন্স অবজেক্টে ফেরত চলে আসে, বুঝছো। নেক্সট, গেট অল, এই পদ্ধতিটি প্রেফারেন্স থেকে সমস্ত মান পুনরুদ্ধার করতে ব্যবহৃত, মানে প্রেফারেন্সে যত ভ্যালু আছে বা যত মান আছে সবগুলা মান যদি তুমি একসাথে ফেরত পাইতে চাও তাহলে গেট অল একটা মেথড আছে শেয়ার প্রেফারেন্সের, এই মেথডটা তুমি ব্যবহার করতে পারো। গেট বুলিয়ান, আর গেট বুলিয়ান তো দুইটাই পদ্ধতি দিবে আমাদেরকে, তাই না। এখানে স্ট্রিং কি, বুলিয়ান ডিফাইন ভ্যালু, এই পদ্ধতিটি প্রেফারেন্সেস থেকে একটি বুলিয়ান মান পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়, সাপোজ ট্রু অর ফলস, ওকে। তারপর দেখো গেট ফ্লোট, গেট ফ্লোট বলতে এখানে তোমার দশমিক সংখ্যা পাওয়া বোঝাচ্ছে। এই পদ্ধতিটি প্রেফারেন্স থেকে একটি ফ্লোট মান পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়, সাপোজ 2.20 ধরো। আর গেট ইন্ট, এটা একটা পূর্ণ সংখ্যা, সাপোজ 20 বা 10, এই টাইপের কোনো কিছু মান পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়, মানে পূর্ণ সংখ্যা ওইটা। আর গেট লং, এটা একটা বড় নাম্বার, গেট লং কি একটা বড় নাম্বার। এই পদ্ধতিটি প্রেফারেন্স থেকে একটি দীর্ঘ মান পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। আরো কয়েকটা আছে, তোমরা তো এই কয়েকটাই পড়িও, ওই পাশে যদিও দেওয়া আছে 11টা পর্যন্ত দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, বাট তোমরা ওই কয়টাই পড়িও, ঠিক আছে। এগুলো একই জিনিস। রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, এই তিনটা বাদ দিয়ে এই দুইটা একটু পড়ে নিও পারলে, ঠিক আছে। শেয়ার প্রেফারেন্স, মূল কথা হলো শেয়ার প্রেফারেন্স এবং রুমটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। যেভাবে এক্সপ্লেন করছি, রুম এবং শেয়ার প্রেফারেন্স বোঝার কথা, ঠিক আছে। রুমের ব্যবহারের সুবিধাগুলো লেখো, আসলে রুম আমরা কেন ব্যবহার করব, এর সুবিধাগুলো আসলে কি কি আমরা পাবো সেটা একটু দেখো। কম্পাইলারের সময় কোয়েরি গুলো যাচাই করা হয় এই রুমের মাধ্যমে। বয়লার প্লেট কোড কমিয়ে দেয়, আমাদের যে একটা নির্দিষ্ট টেমপ্লেট আছে, বয়লার কোড আছে, সেটার কোড কমিয়ে দেয়। আমাদের এই রুম উপলব্ধি করা এবং প্রয়োগ করা সহজ, এটা মেইনটেনেন্স এবং ব্যবহার করা খুবই সহজ, ওকে। আরএক্স জাভা, লাইভ ডাটা এবং কটলিন কি লিখছে এটা, ক্রোটাইনাস এর সাথে ইন্টিগ্রেশন সহজ, ওকে। যদি এখানকার বর্গীয়টা চলে গেছে, সহজ হবে, হ্যাঁ। জানি না কেমন পিডিএফটা কাটে কাটে গেছে। রুম পারসিস্টেন্স লাইব্রেরি বিভিন্ন ধরনের অটোমেশন সমূহ লেখো। এই যে রুম পারসিস্টেন্স যে আছে বা রুম যে আমাদের লাইব্রেরিটা আছে সেটার কিছু অটোমেশন আছে, সেগুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে এন্টিটি, তারপর হচ্ছে ডাও, তারপর হচ্ছে ডাটাবেস, তারপরে প্রাইমারি কি। আর এটা ইনসার্ট তো বুঝোই, প্রবেশ করানো ডাটা। আপডেট মানে ডেটা আগে থেকে আছে সেটাকে ডিলিট করা, এই যে সরি পরিবর্তন করা। ডিলিট, ওই ডেটাটা একদম বিদায় করে দেওয়া ডেটাবেস থেকে, ওকে। তাহলে এন্টিটি, ডাটা মডেল ক্লাস ব্যবহার করে ডাটাবেজে একটি SQLite টেবিল তৈরি করে, একটা SQLite টেবিলকে তৈরি করে এই এন্টিটি সেট, এটা একটা অবজেক্ট, ওকে। তারপর ডাও, ডাও মানে কি, ডাটা অ্যাক্সেস অবজেক্ট, এর দ্বারা কি করা হয়, ডাটা অ্যাক্সেস এবং ওই যে আপডেট ডিলিট হ্যান দেন। একটি ইন্টারফেস ক্লাস ব্যবহার করে ডেটাবেসে একটি ডাটা অ্যাক্সেস অবজেক্ট তৈরি করে। ডেটাবেস অটোমেশন সহ একটি ক্লাস ডাটা অ্যাক্সেস অবজেক্টের জন্য একটি অ্যাবস্ট্রাকশন তৈরি করেন।
আর প্রাইমারি কি এই অটোমেশন সহ একটি পরিবর্তনশীল টেবিলের জন্য একটি প্রাথমিক কি সেট করে। তোমরা প্রাইমারি কি ফরেন কি পড়ছো না? এই কিগুলো তো মনে আছে আশা করছি, তাই না? তো এই হচ্ছে সেই কি। তারপরে ইনসার্ট, আপডেট, ডিলিট, যদি এখানে লেখা করা চলে গেছে, বাট এদের কাজ তো তোমরা জানো, তাই না? আচ্ছা, ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টোরেজের মধ্যে পার্থক্য। প্রথমে হচ্ছে গতির পার্থক্য, ইন্টারনাল স্টোরেজে বেশি, এক্সটার্নালে কম। তারপর হচ্ছে নিরাপত্তা, এটা যেহেতু বিল্ট ইন সেক্ষেত্রে এটা নিরাপত্তা বেশি, এটা যেহেতু বিল্ট ইন না সেক্ষেত্রে এসডি কার্ডটা চুরি হতে পারে, হারাইতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ নিরাপত্তা এটার বেশি, এটার কম। ক্ষমতা, সীমিত ক্ষমতা যা দ্রুত পূরণ করতে পারে, আর ওইটা বৃহত্তর নমনীয়তার জন্য প্রয়োগযোগ্য ক্ষমতা অফার করে থাকে। হয়েছে আমাদের কি কোন স্টোরেজ? এক্সটার্নাল স্টোরেজ। ওকে, নেক্সট। ওরে নেক্সট প্রশ্নমূলক চলে আসলো শেষ অধ্যায়। ওকে, তো এটা পড়বা, অ্যান্ড্রয়েড অ্যাপসের বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসের বর্ণনা দাও। ইন্টারনাল স্টোরেজ, ক্লাউড স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ, রুম স্টোরেজ, এগুলো নিয়ে ব্যাখ্যা করবা। ওকে, আর শেয়ারেড ট্রান্সফারের মাধ্যমে কিভাবে ডাটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার পদ্ধতি বর্ণনা করা যায় এইটা পড়বা। তো রচনামূলক এই অধ্যায় থেকে এই দুইটাই পড়বা, আর এক্সট্রা করে পড়ার দরকার নেই। ওকে, বুঝতে পারছি? আশা করছি বুঝাইতে পারছি। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের পড়াশোনা, বিশেষ করে রুম এবং শেয়ার প্রেফারেন্স, এই দুইটা একটু জটিল ছিল। আশা করছি এখন তোমরা দুইটা জিনিস আসলে কি, কেন ব্যবহার করা হয় সেটা বুঝতে পারছো খুব ভালোভাবে। ঠিক আছে, তো এই পর্যন্তই, সবাই ভালো থাকিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।